অযত্ন অবহেলায় রাজধানীর ফুটওভার ব্রিজ, হকারদের দখলেই বেশিরভাগ, বাধাগ্রস্ত হচ্ছে নিরাপদে সড়ক পারাপার। আশেপাশে দোকান আছে, এর জন্য আমাদের কষ্ট, বাচ্চা খুলে নিয়ে যাচ্ছে, একটা রিস্কের ভিতরে সবাই আমরা থাকি আর কি। আমি তো রেগুলার আসা যাওয়া করি, বাট ইটস নট গুড অ্যাকচুয়ালি। এগুলো রিমুভ করা দরকার। দুই পাশে দোকান থাকে, যার কারণে চলতেও সমস্যা, যারা দোকানদার তাদেরও সমস্যা। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিপ্লবী নারীদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা। দেশ গড়তে বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান। পুরনোদের কথার ফাঁদে পা দিও না, যে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায় কি পারা যায় না আমরা ঠিক করবো, কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি। জুলাই পরবর্তী 3 মাসে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে 70 জন গ্রেপ্তার। সহিংসতায় জড়িত কেউই ছাড় পাবে না, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এমপি আনারের মরদেহ শনাক্তে কলকাতায় ডিএনএ নমুনা দিয়েছেন তার সন্তান ডরিন, নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ সিআইডি পুলিশ। থামছেই না সীমান্ত হত্যা, বিএসএফ এর গুলিতে চলতি বছরই কমপক্ষে 20 জন নিহত, ক্ষুব্ধ সীমান্ত এলাকার মানুষ। সরাসরি গুলি করেছে আপনার এই জায়গার উপর দিয়ে গুলি করে মেরেছে। ওর উপর নির্ভর করতেছিল পুরো পরিবার, এবং পরিবারের দেখভাল ওর বাবা এবং ওর মা দুজনেই অসুস্থ। 4টা পেটলা 3টা সন্তান, আমি কোন রকম আমার দিন যাচ্ছে। ছেটে ফেলা হচ্ছে চলতি অর্থ বছরের বাজেট, রাজস্ব আয় ও এডিপি কমছে 54,000 কোটি টাকা। অভ্যন্তরীণ আয় বাড়াতে দরকার উদ্যোগ, বলছেন বিশ্লেষকরা। আইনগত পরিবর্তন, বিকল্প বিরোধী শক্তি, কম্বাটিং ট্যাক্স এভিশন, অনেক ইস্যু আছে। রেভিনিউ বাজেটে যেটা থাকে, এই টাকাটা যতটা সম্ভব এর মধ্যে এফিসিয়েন্সি বাড়ানো উচিত। সিরিয়ার দখল নিতে চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, যুক্ত হল তুরস্ক। উত্তরাঞ্চলে থামেনি কুর্দি তুর্কি গোষ্ঠীর সংঘর্ষ। নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের জন্য উপযুক্ত নয় ঢাকার ফুটওভার ব্রিজগুলো, হকারদের দখলেই বেশিরভাগ, সংকীর্ণ পথচারী চলাচলের পথ। এসকেলেটর প্রায় সবকটি অকেজো, অযত্ন অবহেলায় জমে থাকছে আবর্জনাও। আবার নতুন ফুটওভার ব্রিজের সিঁড়িগুলো উঁচু, যা বয়স্ক ও অসুস্থদের চলাচলের অনুপযোগী। দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে সড়ক পারাপারই এখন বড় চ্যালেঞ্জ। রাজধানীর ফুটওভার ব্রিজগুলোর বেহাল দশা জানাচ্ছেন সহকর্মী শামীম রেজা, ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান। রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোতে পথচারীদের নিরাপদ পারাপারের জন্যই ফুটওভার ব্রিজ, কিন্তু মানুষ হাঁটার জায়গাটা কই? কুড়িল, নর্দা ও বাড্ডা ফুটওভার ব্রিজের অর্ধেকের বেশিতে থাকে এমন ভাসমান দোকান। কেনাকাটার জন্য দাঁড়ালে আর হাঁটার জায়গাই নেই। আশেপাশে দোকান আছে, এর জন্য আমাদের কষ্ট, বাচ্চা খুলে নিয়ে যাচ্ছে, একটা রিস্কের ভিতরে সবাই আমরা থাকি আর কি। আমি তো রেগুলার আসা যাওয়া করি, বাট ইটস নট গুড অ্যাকচুয়ালি। এগুলো রিমুভ করা দরকার ইমিডিয়েটলি। উত্তরে বিমানবন্দর, শেওড়া, কাকলী, বনানী, ইসিবি, মিরপুর 10 ও 1 নম্বর। দক্ষিণে নিউ মার্কেট ও শাহবাগের ফুট ওভার ব্রিজগুলোরও একই দশা। অনেকের অভিযোগ, ওভারব্রিজে ওঠার সিঁড়ির ধাপগুলো এতটাই উঁচু যা পথচারী বান্ধব নয়। দুই পাশে দোকান থাকে, যার কারণে চলতেও সমস্যা, যারা দোকানদার তাদেরও সমস্যা। তাই দোকানপাটগুলো না থাকলেই মনে হয় ভালো হতো। মানুষ যখন বেশি যায় তখন হাঁটতে একটু অসুবিধা হয়, এর সাথে ওর ঘষা লাগে। নগরবাসীকে ফুট ওভারব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে আর বয়স্ক ও অসুস্থদের জন্য কয়েকটিতে বসানো হয়েছিল এসকেলেটর বা চলন্ত সিঁড়ি। তবে কুড়িল, এয়ারপোর্ট, বনানী ও ইসিবির ফুট ওভারব্রিজে চলন্ত সিঁড়ি অকেজো বহুদিন ধরে। দীর্ঘদিন ধরে এটা একরকম বলা হচ্ছে অচল। আমরা যারা বয়স্ক মানুষ বা শিশু বাচ্চা নিয়ে এই রাস্তা পারাপার হই বা সিঁড়িতে উঠতে চেষ্টা করি, খুবই কষ্ট হয়। আমরা অনেক দিন যাবত তো পড়ে রয়েছে এটা এইভাবে, কিন্তু এখন যদি এটা ঠিক হয় তাহলে আমাদের মতন মানুষ বা আরও অনেক সমস্যার মতন মানুষ এরা করতে অনেক সুবিধা হয় আর কি। আমাদের হাঁটুতে ব্যথা, হার্টের সমস্যা আছে, এই জন্য দেখা যায় যে এই যে উঠছি হাঁপাই গেছি, চলন্ত সিঁড়িটা থাকলে তো একটু আসান হইতো।
ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী জানান, নষ্ট হয়ে যাওয়া চলন্ত সিঁড়িগুলো চালু করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ফুট ওভারব্রিজগুলো করা হবে হকার মুক্ত। আমরা খুব শীঘ্রই এগুলো আমদানি করে এটাকে সংযোজন করা হবে, তখন সমস্যাগুলো মিটে যাবে। এবং এসকেলেটর সংযোজন হলে আপনি যেটা বলেছেন অবৈধ দখল বা হকাররা যেটাকে, সেটাও কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। যদি না যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই আইন প্রয়োগ করে। পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই ফুট ওভারব্রিজগুলোতে। কোথাও জমে আছে আবর্জনা, কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা। দেখে বোঝাই যায় বহুদিন ঝাড়ু পড়েনি এখানে। নিরাপদ সড়ক পারাপারে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ফুট ওভারব্রিজ। তবে এসব ফুট ওভারব্রিজে ভাসমান হকারদের কারণে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। তাই পথচারীদের দাবি, দ্রুত এসব হকারদের উচ্ছেদ করে চলাচল বান্ধব করা হোক এসব ওভারব্রিজগুলো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের আগে ন্যায় বিচার চাইলেন আওয়ামী শাসনামলে গুম, খুন ও হত্যার শিকার হওয়া ব্যক্তিদের পরিবার। জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন সবাই। আয়োজনে ছিল মায়ের ডাক সংগঠন, যেখানে অংশ নেন ২৪-এর আন্দোলনে হতাহতদের স্বজনরাও। শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দোয়ার মধ্য দিয়ে শুরু হয় গণজমায়েত। মতিঝিলে হেফাজতে ইসলামে নেতাকর্মীদের হত্যা, পিলখানায় হত্যা, ১৫ বছর ধরে বিএনপি জামায়াত সহ সব রাজনৈতিক নেতাকর্মী হত্যা, গুমের শিকার এবং সবশেষ জুলাই আগস্ট বিপ্লবে হতাহতদের পরিবারের অংশগ্রহণ ছিল কর্মসূচিতে। জাতিসংঘ সহ বিদেশি দূতাবাস এবং দেশি বিদেশি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরাও ছিলেন আয়োজনে। ভিডিও বার্তা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লিখিত বার্তা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কারা এদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। সকল মানবতাবিরোধী হত্যা, গুম, খুন সেগুলার বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব। ক্ষমতার জন্য রাজনীতি নয়, রাজনীতি মানুষকে সেবা করার জন্য। দেশ গড়ার কাজে নারীদের বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে, এই আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া সাহসী নারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার প্রত্যয় জানান অন্তর্বর্তী সরকার প্রধান। জুলাই বিপ্লব, যার ফলশ্রুতিতে স্বৈরাচার হটিয়ে জন্ম নেয় নতুন বাংলাদেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনে ছাত্র জনতার সাথে সাহসী ভূমিকা রেখেছেন নারীরা। শহীদ হওয়ার পাশাপাশি অনেক নারী আহত হয়েছেন। উত্তাল সেই সময়ের বিপ্লবী নারীদের কথা শুনতেই মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় জুলাইয়ের কন্যারা, আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক অনুষ্ঠানের। সেখানে প্রধান উপদেষ্টা বড় লক্ষ্য নিয়ে নারীদের দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ, ফিনিশ। এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে যে পুরনোদের কথার ফাঁদে পা দিও না। বুঝে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায়, কি পারা যায় না আমরা ঠিক করবো। কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি। এই বিশ্বাসটা মনের মধ্যে রাখলে তোমরাই বলবে আমরা কি জানবো, তোমরাই জানবে। এ সময় বর্তমান প্রজন্মকে মহা শক্তিশালী আখ্যা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশ গড়ার পুরো দায়িত্ব সরকারের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এ সময় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার প্রত্যয় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মেয়েরা সে শক্তিটা দেখিয়ে ফেলেছে, সেজন্য বললাম যে এটা ঐতিহাসিক একটা জিনিস, পৃথিবীর ইতিহাসের একটা জিনিস। তোমরা সেই শক্তিটা দেখিয়েছো, অন্য দেশের মেয়েরা পারে নাই। তোমার মতো মেয়ে বাংলাদেশে শুধু নয় পৃথিবীতেই আর জন্মগ্রহণ করে নাই। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমাদের শক্তি এত বড়, এটা ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী শাসনামলে বঞ্চিত ৭৬৪ জনকে সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে পদায়নের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিটি। এই তথ্য জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ওই সময় প্রেস সচিব বলেন, ৫ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু সহিংসতার ৮৮টি ঘটনায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানান ২০২৫ সালেই রোহিঙ্গা সংকট নিয়ে করা হবে বড় সম্মেলন।
আওয়ামী লীগ শাসনামলে বঞ্চিত 764 জনকে সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার সুপারিশ করে জনপ্রশাসন সংস্কার কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় কমিটি। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্যান্য সদস্যদের উপস্থিতিতে কমিটির প্রধান জাকির আহমেদ খান এ প্রতিবেদনটি পেশ করেন। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পদ ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, পদোন্নতি বঞ্চিতদের আবেদন পর্যালোচনায় গত সেপ্টেম্বরে গঠিত কমিটি 1540 কর্মকর্তার আবেদন যাচাই বাছাইয়ের পর এ সুপারিশ করে। পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তা যারা তারা অনেক আবেদন করেছিলেন, তাদের আবেদন পর্যালোচনার জন্য সরকারের পক্ষ থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছিল। ওনারা 1540 জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন, সেগুলো যাচাই বাছাই করে 764 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছেন। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগস্টের 5 তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু সহিংসতার 88টি ঘটনায় 70 জনকে গ্রেফতার করা হয়েছে। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। তো সেই বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরও বেশ কিছু 88টা কেস হয়েছে। প্রেস সচিব বলেন, আগামী বছর সরকারের বড় একটি কাজ হবে রোহিঙ্গা সংকট নিয়ে বৃহৎ পরিসরের একটি সম্মেলন করা। রোহিঙ্গা যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করা। আমরা এইটার ক্রাইসিসটার ভেন্যু এবং মোডালিটিসটা আমরা এই মার্চ এপ্রিলের মধ্যে আমরা ঠিক করে ফেলবো, এবং এইটা আমরা আশা করছি যে এই কনফারেন্সটা হবে আগামী বছরের সেকেন্ড হাফে। সরকারি কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি পোষাতে করণীয় নির্ধারণে 3 মাসের সময় দিয়ে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গে খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ শনাক্তে কলকাতায় ডিএনএ নমুনা জমা দিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। গেল বৃহস্পতিবার কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নিজের ডিএনএ নমুনা দেন তিনি। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। চলতি বছর মে মাসে পশ্চিমবঙ্গের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মরদেহের খণ্ডিত অংশ। সেটি সাবেক এমপি আনারের কিনা তা নিশ্চিতে ডিএনএ পরীক্ষা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গেল 12 মে ভারত যান সাবেক এমপি আনার। পরদিন রাতে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে তাকে নির্মমভাবে খুন করা হয় ওঠে এমন অভিযোগ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আরও 4 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে সাইফুল হত্যা মামলার আসামি রিপন দাস, বিশাল দাস, আমান দাস এবং রাজীব ভট্টাচার্যের রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে রিপনের 5 দিন এবং বাকিদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গত 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হয় সংঘর্ষ। এ সময় আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় সাইফুলের বাবা 31 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। থামছেই না সীমান্ত হত্যা। চলতি বছর দেশের বিভিন্ন সীমান্তে কমপক্ষে 20 জনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গুলিতে আহত অনেকে। এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ সীমান্ত এলাকার মানুষ। অন্যদিকে সিলেট সীমান্তে চলতি বছর ভারতীয় খাসিয়াদের হাতেই 6 বাংলাদেশির মৃত্যু হয়েছে। 4000 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বাংলাদেশ ভারত সীমান্ত। দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অন্যতম অন্তরায় সীমান্ত হত্যা। বাংলাদেশের তরফে বারবার প্রতিবাদ জানানো হলেও থামছে না হত্যাকাণ্ড। চলতি বছর সবচেয়ে বেশি সীমান্ত হত্যা হয়েছে রংপুর বিভাগে। বেসরকারি তথ্য বলছে এই অঞ্চলের বিভিন্ন সীমান্তে অন্তত 10 জনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে কষ্টে দিন পার করছে প্রতিটি দরিদ্র পরিবার। ওর উপর নির্ভর করতেছিল পুরো পরিবার, এবং পরিবারের দেখভাল ওর বাবা এবং ওর মা দুজনেই অসুস্থ। ওর একটা মেয়ে আছে, তো উনি মারা গেছে। তো এখন পরিবারের অবস্থা খুব বেশি ভালো না। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ যে যাতে এটা গুলি যে বর্ডার হত্যা গুলি বন্ধ করা হয়।
রাজশাহী বিভাগের সীমান্তবর্তী এলাকাতে চলতি বছর বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে ৩ জনের। বিএসএফ এর বেপরোয়া আচরণে ক্ষুব্ধ স্বজন ও সীমান্ত এলাকার মানুষ। জড়িতরা বিচারের আওতায় না আসায় এ ধরনের হত্যা থামছে না বলে মনে করেন তারা। বাবা মাও নাই, শ্বশুর শাশুড়ি নাই, দেওর ভাসুর কেউ নাই, চারটা পেটলে 3টা সন্তান। আমি কোন রকম আমার দিন যাইছে চাহে চিনতে মানুষের দিয়ে। ওকে সরাসরি গুলি করেছে আপনার এই জায়গার উপর দিয়ে গুলি করে মেরেছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের হিসাবে বাঁচতে চায়, বাংলাদেশের কাছে বিচার চায়। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এবছর ৩ জনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খুলনা বিভাগের মেহেরপুর ও যশোরে প্রাণ গেছে 2 জনের। স্বজন হারানোর বেদনা তাড়িয়ে ফেরে পরিবারগুলোকে। সিলেটের সীমান্ত এলাকাতে বিএসএফ এর পাশাপাশি ভারতীয় খাসিয়াদের হাতেও প্রাণ যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের। চলতি বছর খাসিয়ারা নৃশংসভাবে হত্যা করে 6 বাংলাদেশিকে। এছাড়া মৌলভীবাজারে সীমান্ত এলাকায় 2 জনকে গুলি করে হত্যা করে বিএসএফ। সেপ্টেম্বরে কুলাউড়া সীমান্তে কিশোরী স্বর্ণা দাস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ায় দেশ জুড়ে। মেধাবী আসছিল, স্কাউটের স্টুডেন্টটাই, স্কাউটের সদস্য। ওই মৌলভীবাজার খেলাধুলা করছে এবং খেলাধুলা করে একটা পুরস্কারও পেয়েছে। বেসরকারি তথ্য বলছে গেল বছর দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন অন্তত 28 জন। জাহিদ হাসান, যমুনা নিউজ। ছেটে ফেলা হচ্ছে চলতি অর্থবছরের বাজেট। রাজস্ব আয় এবং এডিপিতে হচ্ছে বড় ধরনের কাটছাট। পরিবর্তিত অবস্থায় 2 খাতেই লক্ষ্য অর্জন করা কঠিন। অর্থ বিভাগ মনে করছে সংস্কার পদক্ষেপ গ্রহণ করায় সুফল দ্রুত পাওয়া যাবে না, তাই বাড়বে না রাজস্ব আয়। আর উন্নয়ন ব্যয়ে লাগাম টানায় পূরণ হবে না এডিপির লক্ষ্য। রাজস্ব আয় এবং এডিপি থেকে ছেটে ফেলা হচ্ছে 54,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ আয় বাড়াতে উদ্যোগ দরকার, একই সাথে ব্যয়ের ক্ষেত্রেও দরকার স্বচ্ছতা। অভ্যন্তরীণ আয় বৃদ্ধির তেমন কার্যকর পদক্ষেপ না নিয়েই শেখ হাসিনা সরকারের শেষ বাজেটে ধরা হয় উচ্চ রাজস্ব লক্ষ্য। ফলাফল যতই দিন যাচ্ছে বাড়ছে ঘাটতির পরিমাণ। চলতি অর্থ বছরের বাজেটে এনবিআর এবং কর বহির্ভূত রাজস্ব লক্ষ্য ধরা হয় 5 লাখ কোটি টাকার বেশি। তবে অর্থ বছরের 5 মাসে লক্ষ্যের তুলনায় আদায় চিত্র হতাশাজনক। এক্ষেত্রে সামনে আনা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতি এবং সংকটকালীন অবস্থা। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় ছেটে ফেলা হচ্ছে রাজস্ব বাজেট। কমতে পারে 23 থেকে 24,000 কোটি টাকা। বলা হচ্ছে জনগণের অর্থের যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারের যেটাকে আমরা বলি রেকারেন্ট এক্সপেন্ডিচার বা রেভিনিউ বাজেটে যেটা থাকে, এই টাকাটা যতটা সম্ভব এর মধ্যে এফিসিয়েন্সি বাড়ানো উচিত এবং খরচটা মিনিমাইজ করা উচিত। বর্তমান সরকারের অর্থাৎ বাজেটে যে পরিমাণ অর্থায়নের ব্যবস্থা ছিল, এই পুরো অর্থায়ন তো আর সম্ভবপর হবে না। রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সরকারের এই প্রতিষ্ঠানকে সংস্কার করে সক্ষমতা বাড়ানো গেলে বড় অঙ্কের রাজস্ব আয় বাড়ানো সম্ভব। ট্যাক্সের আইনগত পরিবর্তন, রেটগুলোর পরিবর্তন, সার্ভিস প্রোভাইড থেকে শুরু করে আমার বিকল্প বিরোধী নিষ্পত্তি, অনেক এই যে কম্বাটিং ট্যাক্স এভিশন, অনেক ইস্যু আছে। এগুলো অ্যাড্রেস করে একটা ধৈর্য ধরতে সময় লাগবে। এনবিআরের প্রশাসনিক কাঠামো এইভাবে হবে না। এইখানে বেস্ট প্র্যাকটিসে যেভাবে আছে এলটিউর মতো M2 LTU করতে হবে, STU করতে হবে। ছেটে ফেলা হচ্ছে উন্নয়ন বাজেটও। আর্থিক টানাপোড়েন এবং ব্যয়ের ক্ষেত্রে অস্বচ্ছতায় নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত। এই খাত থেকে কাটছাট হচ্ছে 30,000 কোটি টাকার বেশি। আগের সরকারের সময় যে বিভিন্ন প্রকল্পগুলো ছিল, এই প্রকল্পগুলো কিন্তু বিভিন্নভাবে তার মধ্যে অনেক অপ্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করা ছিল, যাতে সেখান থেকে দুর্নীতি বা অন্যায়ভাবে করা সম্ভবপর হয়। এই কম্পোনেন্টগুলো যেগুলো বাস্তবায়ন হয়ে গেছে সেগুলো তো কিছু করার থাকে না, কিন্তু যেগুলো এখনো বাস্তবায়ন হয়নি সেগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে একটা গভীর একটা বিশ্লেষণ করা উচিত। অর্থ বিভাগের বাজেট সমন্বয় সভায় কমিয়ে আনা হয় চলতি বাজেটের অন্যান্য লক্ষ্যমাত্রাও। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা নিয়ে জটিল হচ্ছে সংকট। বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের সন্তানদের জন্য নির্ধারিত কোটা পুরোপুরি তুলে দেওয়ার দাবিতে সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার শিক্ষার্থীরা।
হুঁশিয়ারি, পোষ্য কোটা না তুললে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। প্রশাসনের শঙ্কা, প্রায় 50 বছর ধরে চলে আসে ব্যবস্থা রাতারাতি তুলে দিলে তা বড় সংকট তৈরি করতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই পোষ্য কোটার বিরুদ্ধে ফের সরব হয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সরকারের সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে আসছেন। এমন অবস্থায় তাদের সন্তানদের জন্য নির্ধারিত পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে পোষ্য কোটার নিরসন করতে হবে। পোষ্য কোটা থাকলে অনেক মেধাবীরাই বঞ্চিত হয়, অনেকে কাঙ্ক্ষিত স্কোর পেয়েও মানে কাঙ্ক্ষিত সিরিয়াল থেকেও সাবজেক্ট পায় না এই পোষ্য কোটার কারণে। কোটা সবসময় হচ্ছে একটা সুবিধা এবং সেই সুবিধা ডেফিনেটলি একটা অনৈতিক সুবিধা এবং এটা লিগ্যালও না। বর্তমান যে পোষ্য কোটা যেটা যুগের পর যুগ চলে আসতেছে, এটা স্পষ্টতই একটা বৈষম্য এবং বড় রকমের বৈষম্য। যারা অলরেডি সমাজে এস্টাবলিশড, মানে অনেকটা তেল মাথায় তেল দেওয়ার মতো। গত কয়েকদিন ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, দীর্ঘ 50 বছর ধরে চলে আসা কোটা পদ্ধতি হঠাৎ করেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। এমন সিদ্ধান্ত নিলে বিশ্ববিদ্যালয় অচল অবস্থার সৃষ্টি হতে পারে। তাই এই সংকট মোকাবেলায় শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে। বিশ্ববিদ্যালয় আসলে সবাইকে নিয়েই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো একটা সিদ্ধান্ত নিতে গেলে সবার মতামতের মানে কাউকে অগ্রাহ্য করে একটা সিদ্ধান্ত নিলে সেটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম যে সবাইকে ইনভলভ করেই এই ডিসিশনটা নেওয়া। এদিকে পোষ্য কোটা বাতিল করা না হলে ক্যাম্পাস আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তারা এখনই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চান না। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। চট্টগ্রামে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বন্দরনগরীর সব হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন বাড়তি চাপ। শয্যা সংখ্যার তুলনায় রোগী বেশি। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। চাঁদপুর থেকে 4 বছর বয়সী শিশু সন্তানকে চট্টগ্রামে এনে 4 দিন আগে ভর্তি করানো হয় মা ও শিশু জেনারেল হাসপাতালে। গ্রামে প্রচণ্ড ঠান্ডায় নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছিল শিশুটি। সর্দি কাশি লাগিয়ে দেখতে বুঝছেন, লাগিয়ে দেওয়ার পরে এরপরে শ্বাসকষ্টের মধ্যে দেখা যাচ্ছে, ডাক্তার কাছে নিয়ে গেছি। ডাক্তারের ওষুধ দিয়েছে, এনে অ্যান্টিবায়োটিক খাওয়াতে নাকি পড়তে পারতাম না, ফুলে শরীর ফুলে গেছে। ফুলে যাবার এরপরে মেডিকেল নিয়ে আসছি। কদিন ধরে চট্টগ্রামে সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র এমন। সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তির হার বেড়েছে। বেশিরভাগই শিশু। শুরুতে তো অবস্থা খুব খারাপ ছিল, ঠান্ডা বেশি লাগছে, নিঃশ্বাস নিতে পারতেছিল না, আর জ্বর ছিল 104-এর উপরে ছিল জ্বর। আইসিইউতে ভর্তি করাইতাম, আমি ভর্তি করেছি আর বলতেছে ব্রেনটের এফেক্ট পাইছে আর সমস্যা, কিডনি সমস্যা বলতেছে। তারপর বলতেছে যে মানে ওর একটু নিউমোনিয়ার ভাবও আছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, খেসানের মতো চলে আসছে। সাথে 5-10 মিনিটের মধ্যে আমরা নিয়ে মেডিকেল চলে আসছি। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়া এবং সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। ঠান্ডা না লাগাই, ধুলোবালিতে না যাই, আমরা এই যে শহরে যানবাহনের দূষণ, এগুলোর মধ্যে থেকেও যদি আমরা দূরে থাকতে পারি তাহলে আমাদের জন্য ভালো। মা বাবাদেরকে যেগুলো বলতেছি, যেই বাচ্চার হচ্ছে আপনার শ্বাসকষ্ট বেশি অথবা অতিরিক্ত কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, সেগুলোর জন্য অবশ্যই ডাক্তার, MBBS ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। মামুন নুর রশিদ, অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। গেল কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। শীতের খবরাখবর জানবো লালমনিরহাটে যেতে চাই আমার সহকর্মী আনিসুর রহমানের কাছে। আনিসুর, শীতের তীব্রতা কতটা সেখানে এবং আলুর ফলনে কোনো প্রভাব পড়ছে কিনা আমাদেরকে জানাবেন, এবং কৃষক এই ব্যাপারে কি বলছে? বললেন যে আসলে গত কয়েকদিন ধরে
ঘন কুয়াশা এবং ঠান্ডার কারণে মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি লালমনিরহাট শহরের মিশন মোড়ে রয়েছে, এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছেন কাজে, চর থেকে। তারা কিন্তু অনেক সকালে তারা কিন্তু এখানে আসেন, 7টার দিকে আসেন তারা কাজের সন্ধানে চরাঞ্চল থেকে। আর এদিকে কিন্তু শীত এবং ঠান্ডার কারণে মানুষজন কিন্তু সকাল থেকে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হন না। আর এদিকে গতকাল যেটি আপনাকে একটু জানেন, গতকাল কিন্তু সারাদিনে সূর্যের দেখা মেলেনি। আজকে সকাল থেকে শীতের প্রকোপটা বেশি ছিল, এখন আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে এই 7-8 দিন ধরে এই শীতের কারণে কিন্তু মানুষজন কিন্তু চরম দুর্ভোগে ভুগছেন। বিশেষ করে লালমনিরহাট কিন্তু তিস্তা ও ধরলা নদী বেষ্টিত একটি জেলা, এই অঞ্চলে চরাঞ্চল প্রচুর। আর এখানকার মানুষজন কিন্তু শীত এবং এই হিমেল হওয়ার কারণে কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছেন। যেহেতু ভারতের হিমালয়ের পাদদেশের এইসব জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় এইসব জেলা, যার কারণে এখানে শীতটা কিন্তু আগেই এসে এবং শীত কিন্তু মানে চলে যাওয়া দেরিতে। আর যেটি আপনি আরেকটি বিষয় যেটি বললেন যে আলু ক্ষেত, বিভিন্ন ক্ষেত যেমন আলু, তারপর ধান, সব বিভিন্ন ক্ষেত আলুর, আর কয়েকদিন যদি এরকম শীত থাকে হয়তো এটি আলু খেতেও প্রভাব পড়বে, আলুর পচন রোগ সব বিভিন্ন রোগ দেখা দেবে। আর আমি বিভিন্ন হাসপাতালগুলো ঘুরে দেখেছি, শীতের কারণে কিন্তু এই হাসপাতালগুলোতে কিন্তু প্রতিদিন শিশু থেকে বৃদ্ধর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তারা কিন্তু শীতজনিত রোগে ভুগছে। আর বিশেষ করে সর্দি, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সব বিভিন্ন রোগে ভুগছে। আর আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন আজকে কিন্তু লালমনিরহাট সহ কুড়িগ্রাম এই অঞ্চলে 12 ডিগ্রি তাপমাত্রা তারা পরিমাপ করেছেন। বাতাসের আর্দ্রতা 99% এবং বাতাসের গতিবেগ ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে যাচ্ছে বলে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সেখানকার ভোগান্তির চিত্র আমাদেরকে জানাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে আনিসুর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 6 বছরের ছেলেকে পানিতে ফেলে হত্যার একদিন পর আত্মসমর্পণ করল ঘাতক বাবা। মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানায় যায় জুবায়ের হাসান হিমেল। নিজেই স্বীকার করেন ছেলে জিহাদকে হত্যার কথা, বলেন স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় ক্ষোভে হত্যা করেছেন ছেলেকে। পরে জুবায়ের দেখানো জায়গা থেকে রাতেই শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঢাকা বাইপাস সড়কের আমলাবো এলাকার জলাশয়ে মেলে মরদেহ। পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সোমবার রাতে পানিতে ফেলে সে ছেলেকে হত্যা করে। সেই ঘটনায় প্রক্রিয়াধীন মামলা। বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা এবং পতাকা অবমাননা করায় ঢাকা থেকে আখাউড়ার সীমান্ত পর্যন্ত লং মার্চ শুরু করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, প্রিয় স্বাধীনতা, প্রিয় পতাকাকে রক্ষা করার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষা করার জন্য জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী অতন্ত্র প্রহরীর মতো রাজপথে পাহারা দেবে। আমরা বলতে চাই, ওই ভারতের সেবাদাসী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, আর ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হুঁশিয়ার উত্তরণ করে দিতে চাই, শেখ হাসিনা বাংলাদেশের মানুষ তোমাকে বিতাড়িত করেছে, ওই ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশের সর্বনাশ করছো। তোমার স্থান বাংলাদেশে আর কখনো হবে না, তোমার লাশ বাংলাদেশের বাড়িতে কখনো আসবে না। বাংলাদেশের দেশপ্রেমিক জনতা প্রক্ত হাতে ঐক্যবদ্ধভাবে তোমাকে প্রতিহত করবে, ভারতকে প্রতিহত করবে, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঐতিহাসিক লং মার্চ। লালমনিরহাটে মাত্র 120 টাকায় পুলিশের চাকরি পেলেন 36 তরুণ তরুণী, যাদের সবাই দরিদ্র পরিবারের সন্তান। কোনো প্রকার হয়রানি, সুপারিশ ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে তারা আত্মহারা। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের কলা বিক্রেতা ফজলুল হক 6 সদস্যের পরিবার নিয়ে বসবাস ইউনিয়নের ঢাকনাই গ্রামে।
কলা বিক্রি করেই সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়েছেন বাবা ফজলুল হক। 120 টাকায় বড় মেয়ে সুকিমনির পুলিশে চাকরি হওয়ায় নতুন করে স্বপ্ন বুনছে পরিবারটি। আমি টাকা দিতে পারবো না, আমি হলো তো বিশ্বাস করি নি আমার মেয়ের চাকরি হবে। আজ 120 টাকাতে আমার মেয়ের চাকরি হইলো। আমি স্বপ্নেও জানি না বা কল্পনা করতে পারিনি আমার মেয়ের চাকরি হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে বাবার অজান্তেই পুলিশে চাকরির আবেদন করেন সুকিমনি। সকল প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে মনোনীত হওয়ায় পরিবারের পাশাপাশি দেশ সেবায় আত্মনিয়োগের সংকল্প তার। গ্রামের লোক অনেক কিছু বলতো, শুধু জয় হবে, আশা হবে, তোমার চাকরি হবে না, এরকম করে অনেক কিছু বলতো, কিন্তু সবার কথা উপেক্ষা করে আমি আমার পরিশ্রম দক্ষতা দিয়ে আমি চাকরিটা পেয়েছি। এর জন্য আমি অনেক খুশি। এবছর সুকিমনির মতো জেলার 36 জন ছেলে মেয়ে বাংলাদেশ পুলিশে নিয়োগ পেতে যাচ্ছেন, যাদের প্রত্যেকেই উঠে এসেছেন দরিদ্র পরিবার থেকে। নিজ যোগ্যতায় চাকরি পাওয়ায় উচ্ছ্বসিত তারাও। কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষকে। দেশের জন্য কাজ করতে চাই, দেশের একদম সৈনিক হতে চাই, দেশের সেবার জন্য। আমার বাবা নাই, আমার মা গার্মেন্টসে জব করে, উনি আমার অনেক কষ্ট করে আমার লেখাপড়া খরচ চালিয়েছে। 120 টাকায় আমি আবেদন করাচ্ছি ছেলে, আল্লাহর রহমতে আমার ছেলের যোগ্যতা ঠিকছে, আমি বাবা মা খুশি আছি। পরীক্ষা সহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। অনিয়ম রোধে কঠোর নজরদারির কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 120 টাকার মাধ্যমে তারা এই চাকরিটা পেয়েছে। এছাড়া অন্য কোনো তদবির বলেন বা অন্য যে কোনো বিষয়ে আমরা 100% নিরপেক্ষ, সততা এবং একনিষ্ঠের সাথে কাজ করেছি। এখানে যারা যোগ্য এবং মেধাবী তারাই চাকরি পেয়েছে। দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষভাবে যোগ্যরাই পুলিশ বাহিনীতে যুক্ত হোক, শৃঙ্খলার সাথে দেশ সেবায় নিয়োজিত করুক নিজেদের, এমন প্রত্যাশাই সবার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া মুক্ত দিবস আজ। 71 সালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় এই জেলা। মুজিবনগর সরকার প্রতিষ্ঠা করা এবং সীমান্তবর্তী হওয়ায় পাক সেনারা কুষ্টিয়া জেলাকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করে। জেলার সবচেয়ে বড় যুদ্ধটি হয় 1971 সালের 5 সেপ্টেম্বর বংশীতলায়। এতে 11 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন, নিহত হয় শতাধিক পাক সেনা। মুক্তিবাহিনীর চরম প্রতিরোধের মুখে পরাজিত হয়ে পিছু হটতে থাকে পাক সেনা ও তাদের দোসররা। অবশেষে 1971 সালের 11 ডিসেম্বর সকালে কুষ্টিয়া শত্রুমুক্ত হয়। জেলায় প্রায় 50টি গণপ্রতিরোধের মুখে পরাজিত হয়ে পিছু হটতে থাকে পাক সেনা ও তাদের দোসররা। অবশেষে 1971 সালের 11 ডিসেম্বর সকালে কুষ্টিয়া শত্রুমুক্ত হয়। জেলায় প্রায় 50টি গণকবর ও বধ্যভূমি রয়েছে। জেলায় নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে আল মদিনা নামে একটি লোকাল বাসের সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী প্রাণ হারিয়েছেন, আরও 3 জন গুরুতর আহত। ভোররাতে জেলার মুক্তিগঞ্জ এলাকায় গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে হয় এই দুর্ঘটনা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্যাস রিফিলের সময় ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলে নিহত হন আবু কালাম নামে এক যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত 2 জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাফাই, বাসের সিলিন্ডার ত্রুটিযুক্ত থাকায় এই দুর্ঘটনা। গেল 14 অক্টোবর একই ফিলিং স্টেশনে অপর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে 3 জন নিহত হন, দগ্ধ হন 9 জন। গ্যাস আপনার বাসে নেওয়ার সময় নজর লাগানোর পরে এটা বাসটা পুরাতন বাসগুলোকে জোড়া তালে দিয়ে বাইরে থেকে কিনে এনে রামগতি রোডে চলানো হয়, এবং এদের যে সিলিন্ডারটা এটা পুরাতন অরিজিনাল নয়, এটা ডুপ্লি সিলিন্ডার। একটা ডেড বডি আছে যেটা চিকিৎসা দেওয়ার সুযোগ পাইনি আমরা আর কি, হেড ইঞ্জুরি আছে, একদম মাথার খুলি থেকে উড়ে গেছে। পৌরসভার ময়লার ভাগাড়ে জীবন অতিষ্ঠ মানিকগঞ্জের 5টি গ্রামের মানুষের। পচা, দুর্গন্ধ আর মশা মাছির উৎপাতে বসবাস করাই দায়। উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডের বর্জ্য আশপাশের জমিতে পড়ে অনুপযোগী হয়ে পড়ছে চাষাবাদেও। ভুক্তভোগী এবং পরিবেশ অধিদপ্তর বারবার তাগিদ দিলেও পৌর কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না। পৌরসভার বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি আসছে ময়লার ভাগাড়ে। নানা প্রজাতির পাখি আর শূকর কুকুরে খাচ্ছে সেই ময়লা।
মানিকগঞ্জ শহর থেকে ৫ কিলোমিটার দূরে দিঘি ইউনিয়নের ভাটবাউর এলাকা। ঢাকা আরিচা মহাসড়কের পাশে ফসলি জমির মাঝে করা হয় এই ডাম্পিং স্টেশনটি, অথচ পাশেই রয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সহ ঘনবসতি। উন্মুক্ত ভাগাড়ের দুর্গন্ধ আর মশামাছিতে অতিষ্ঠ জনজীবন। মাঝে মাঝে এমন গন্ধ আসে যেটা আমাদের স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভবই হয় না। ডাস্টবিন রেখে এখন মেন রোডের রাস্তার ধারে ফেলাচ্ছে এই ময়লা। খাবার ছাড়াও পুরো ঘরটা মাছিতে ঢেকে যাচ্ছে। তো এখানে আমাদের ছোট বাচ্চারা আছে, কিছুদিন পর পর দেখা যাচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। পরিবেশ দূষণের কথা চিন্তা করে শুরুতেই বাধা দিয়েছিলেন স্থানীয়রা, কিন্তু তাতে কর্ণপাত করেনি পৌর কর্তৃপক্ষ। নির্ধারিত স্থান ছাড়িয়ে কৃষি জমিতে পড়ছে ময়লা, অনাবাদি হয়ে পড়েছে আশপাশের জমি। পরিবেশের পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। মাছি মশা উৎপাত, ফসলি ক্ষেত সম্পূর্ণ ধ্বংসের মুখে, পরিবেশ সম্পূর্ণ বিধ্বস্ত। আমরা বিভিন্ন সময় এর প্রতিকার চেয়েও কোনো ফল পাই না। ময়লা ফালানোর কারণে আশেপাশের জমির মালিকরাও সঠিকভাবে চাষাবাদ করতে পারতেছে না, এবং তারা চাষাবাদ করতে যায় ওই হাসপাতালের সুই ইডা ওডা তাদের হাতে পায়ে লাগে। ময়লার ভাগাড়ে পরিবেশ প্রতিবেশের ব্যাপক ক্ষতি হলেও কি করছে পরিবেশ অধিদপ্তর? আমি বেশ কয়েকবার গেছি এবং তাদেরকে নোটিশও করেছি, পত্র দিয়েছি, অনুরোধ করেছি প্রয়োজনীয় ব্যবস্থা করেন, এবং পরিবেশ অধিদপ্তর পক্ষ থেকে এবং ওই জায়গাটি পরিবেশ মানে বর্জ্য যথা পরিবেশ সম্মত ব্যবস্থাভাবে করানোর জন্য যারা কারিগরি সহায়তা প্রজেক্টের মধ্যে বরাদ্দ সেজন্য আমরা ভূমি অধিগ্রহণ এনওসি পদ্ধতি দিয়েছি। ডাম্পিং স্টেশনটি পরিবেশ সম্মত না করতে পারলেও আধুনিকায়নে নতুন প্রকল্প নেওয়ার কথা বলছে পৌরসভা। ওইখানে সিআরডিবি প্রকল্প যেটা খাল উন্নয়ন করতেছে, তারা একটা প্রকল্প দিবে। অলরেডি আমাদের এখান থেকে সমস্ত ডাটাবেস পাঠিয়ে দিয়েছি, ওরা ডিপিপি তৈরি করে ফেলেছে। ওইখানে তার রিসাইক্লিং এবং বিদ্যুৎ এবং পরিবেশ যাতে ভালো থাকে তার একটা প্রকল্প তারা আমাদেরকে দিবে। পৌরসভার এই ময়লার ভাগাড়ে প্রতিদিন প্রায় ৩০ টন বর্জ্য ফেলা হয়। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। যাত্রা শুরু হলো যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার শোরুম সর্দার ইলেকট্রনিক্স। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তর সায়দাবাদের নিউ ধলপুর রোডে নতুন এই শোরুমের উদ্বোধন করা হয়। এই শোরুম থেকে আন্তর্জাতিক মানের যমুনা ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি ও সকল হোম অ্যাপ্লায়েন্স ক্রয় করতে পারবেন গ্রাহকরা। এছাড়া গ্রাহকদের জীবনকে সহজ রাখতে বিক্রয় পরবর্তী সার্ভিসও মিলবে। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্য ক্রয়ে সর্বোচ্চ 20% নগদ মূল্য ছাড় রয়েছে। দেশের বাইরের খবর, সিরিয়ায় তাণ্ডব চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গুঞ্জন উঠেছে রাজধানী দামেস্কেও ঘুরছে প্রতিবেশী দেশের ট্যাঙ্ক বহর, তবে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী তথ্য মতে গেল 48 ঘন্টায় সিরিয়া জুড়ে বিভিন্ন টার্গেটে প্রায় 500 হামলা চালিয়েছে আইডিএফ, যার মধ্যে রয়েছে কমপক্ষে 15টি সামরিক নৌযান। তালিকায় আছে বেশ কিছু অস্ত্র উৎপাদন কারখানাও। আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। রোববারই আরও অগ্রসর হয়েছে গোলান মালভূমিতে। এবার তুরস্ক ড্রোন হামলা চালালো সিরিয়ায়। মঙ্গলবার দেশটির উত্তর পূর্বাঞ্চল লক্ষ্য করে এই হামলা চালায় তুর্কি গোয়েন্দা সংস্থা। আঙ্কারার দাবি ধ্বংস করা হয়েছে কুর্দি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি এর 12টি ট্রাক। বলা হচ্ছে ভারী অস্ত্র আর ক্ষেপণাস্ত্রে বোঝাই ছিল বিদ্রোহীদের যানগুলো। দাবি আসাদ বাহিনীর রেখে যাওয়া অস্ত্র বেদখল করেছিল বিদ্রোহীরা, তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুর্দি নেতৃত্বাধীন ওয়াইপিজি তুরস্কের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত। সিরিয়ায় মার্কিন সমর্থনপুষ্ট গোষ্ঠীটির সাথে জঙ্গি সংগঠন আইএস এর বিবাদ রয়েছে। টানা 14 দিন রক্তক্ষয়ী লড়াইয়ের পর মানবিজে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে কুর্দি বাহিনী আর তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন কুর্দি কমান্ডার মাজলুম আব্দি। জানান, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে পৌঁছেছে বিবাদমান পক্ষগুলো। যত দ্রুত সম্ভব অঞ্চলটি থেকে প্রত্যাহার করা হবে কুর্দি সেনাদের। রাজনৈতিকভাবে সমাধানে পৌঁছাতে চায় কুর্দি সরকার, এমনটা উল্লেখ করা হয়। 27 নভেম্বর থেকে সংঘাত শুরু হলেও গেল 3 দিনে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে। প্রাণ হারিয়েছেন 2 শতাধিক মানুষ।
পশ্চিম সুদানের দারফুরের একটি বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ, আহত হয়েছেন আরও শতাধিক। মঙ্গলবার দেশটির বেসরকারি সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিনহুয়া। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। বাজারটিতে কেনাকাটা করতে জড়ো হন তারা। মে মাস থেকেই কাবকাবিয়া শহরটি আধা সামরিক বাহিনী RSF এর নিয়ন্ত্রণেই ছিল। ধারণা করা হচ্ছে তাদের লক্ষ্য করেই চালানো হয়েছে এই হামলা। প্রায় 2 বছর ধরে সুদানে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর মধ্যে চলছে যুদ্ধ, যাতে বহু প্রাণহানি ঘটেছে। কালো জাদুতে সন্তানের মৃত্যু, তাই ডাইনি ধরতে হাইতির রাজধানী জুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে গ্যাংস্টার বাবা। প্রাণ গেছে 180 জনের, যাদের বেশিরভাগই প্রবীণ। তান্ত্রিকের কথা মতো সন্তান হত্যাকারীর খোঁজে বাঁধিয়েছেন এমন তুলকালাম কাণ্ড। খোদ হাইতি সরকারও অনুরোধ জানিয়ে তাকে থামাতে পারেনি। কোনো যুদ্ধবিধ্বস্ত শহর নয়, সন্তান হারিয়ে পাগলপ্রায় গ্যাংস্টার বাবার ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। সম্প্রতি ক্যারিবিয়ান দেশ হাইতির রাজধানীতে হয়েছে এমন ঘটনা। অজানা রোগে অসুস্থ ছেলেকে সুস্থ করতে কোনো উপায় না পেয়ে তান্ত্রিকের দ্বারস্থ হন গ্যাংস্টার বাবা। সেই তান্ত্রিক জানায় কোনো এক বয়স্ক লোকের জাদুটোনায় শয্যাশায়ী তার ছেলে, যাকে পরবর্তীতে আর বাঁচানো সম্ভব হয়নি। ফলে ক্ষুব্ধ হয়ে হত্যাকারীর খোঁজে ছোটেন গ্যাংস্টার বাবা। শুরু হয় তোলপাড়। দলনেতার নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে গ্যাংয়ের সদস্যরা। টার্গেট করা হয় বয়স্ক লোকদের। 2 দিন ধরে চলে এই হত্যাযজ্ঞ। নিহতদের সবার বয়সী 60 বছরের বেশি, যাদের সবারই মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। মৃত্যুর পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় মরদেহগুলো। এমন ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে রাজধানীতে। এটা অপরাধ। আপনার ছেলে অসুস্থ, আর তার অসুস্থতার জন্য আপনি ডাইনিকে দায়ী করছেন। সেটা বলে আপনি এত মানুষ হত্যা করলেন, আর এখন তারা ক্ষমা চাচ্ছে। সমাজে গ্যাংদের জন্য কোনো ক্ষমা হয় না, আমরা তা মানি না। পুলিশের উচিত ছিল তৎক্ষণাৎ ওই অপরাধীকে গ্রেফতার করা। শহর জুড়ে যা হচ্ছে তা তো সবাই দেখছে, আর সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। সবখানেই নিরাপত্তাহীনতা। বিশাল এই হত্যাযজ্ঞের পর নড়েচড়ে বসেছে হাইতি প্রশাসন। জানিয়েছে এই গণহত্যার মধ্য দিয়ে সব সীমা অতিক্রম করেছে গ্যাংস্টার মিকানো ফেলিক্স ও তার গ্যাং। তাদের এমন কাণ্ডের খবর পৌঁছেছে খোদ জাতিসংঘের কাছেও। হাইতি সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। 2021 সালে প্রেসিডেন্ট মুইজের হত্যার পর থেকেই রাজনৈতিক বিবাদে জর্জরিত হাইতি। বেড়েছে গ্যাংদের দৌরাত্ম্য, রেকর্ড পরিমাণে ছড়িয়েছে সহিংসতা। জাতিসংঘের তথ্যানুযায়ী চলতি বছরই দেশটিতে গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছেন 5000-এরও বেশি মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ।